আসসালামু আলাইকুম। রিকারশনের এই সিরিজে আপনাকে আবারও স্বাগতম। তো রিকারশন আমরা একেবারেই বেসিক থেকে শুরু করেছি এবং আমরা এই সিরিজে যেহেতু চেষ্টা করতেছি যে রিকারশনকে ইন ডেপথ শেখার জন্য। তো প্রথমেই আমরা প্রথম ভিডিওতে আসলে দেখেছি যে রিকারশনকে কিভাবে কল করা হয়, রিকারশনে বেসিক্যালি কি কন্ডিশন থাকে এবং রিকারশনটাকে আমরা যদি রিকারশন ট্রি আকারে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে রিকারশনকে একটা কম্পিউটারের মেমোরিতে এক্স্যাক্টলি রিকারশনটা কিভাবে কাজ করে। রিকারশনের মাত্র দুইটা কন্ডিশন, যে কি, যে আমি যেটা শিখিয়েছিলাম যে একটা ফাংশন নিজেকে বারবার কল করবে এবং তার অবশ্যই একটা স্টপ কন্ডিশন থাকবে যেন ফাংশনটা ইনফিনিটি লুপে না পড়ে যায়, সেটাকে আমরা বেস কন্ডিশন বলতেছিলাম। তো এইটুকু আমরা বুঝছি যে এক্স্যাক্টলি রিকারশন কিভাবে কাজ করে। এখন রিকারশন কম্পিউটারের মেমোরিটা কিভাবে ইউজ করে এই বেসিকটুকু বুঝে গেলেই আমরা হইলো কি বলা যায় যে রিকারশনের বেসিক সম্পর্কে আসলে একটা সলিড ধারণা পাবো। তাহলে আজকের আমাদের টপিক থাকবে যে রিকারশন কিভাবে আমাদের মেমোরি, কম্পিউটার মেমোরি ইউজ করে। ওকে, আজকে আমরা এটাই দেখার চেষ্টা করব। তো এর আগের দিনের যেই ভিডিও আমরা যেটা করেছিলাম সেটাই আবার আমরা একটু উদাহরণটা আজকে নিই। আমরা এর আগের দিন যেটা করেছিলাম এটা আবারও লিখি। আমরা একটা ভয়েড ফাংশন নিয়েছিলাম, এই ফাংশনটা একটা ইন্টিজার ইনপুট নেবে এবং সেই ইনপুটটাকে দুইটা কাজ করবে, একটা কাজ দুইটা কাজ করবে। তো প্রথম কাজ হলো কি, মনে করি যে সেই ফাংশনটাকে আবারও কল করবে তার একটা ছোট ভ্যালুর জন্য n-1, আর দ্বিতীয় কাজটা কি হবে যে সে হলো প্রিন্ট করবে ওই n এর ভ্যালুটাকে। ওকে, বাট এটার জন্য আমরা বলছিলাম কি একটা বেস কন্ডিশন দিয়ে দিতে হবে। তো একটা বেস কন্ডিশন যদি দিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা বলে দিলাম যে কি বলবো, ইফ n এর মান বড় হবে 0 থেকে ততক্ষণ পর্যন্ত এই কাজটা আমরা করতেই থাকবো। কোনটুকু, এই যে ভিতরের যে কাজটুকু এইটুকু আমরা করতে থাকবো। ওই যে ইন্টিজার মেইন ফাংশনটা আমরা লিখে ফেলাই, এটাই আমরা এর আগের দিন করেছিলাম। তো এটা আজকে আবার আমরা নতুন করে লেখার উদ্দেশ্য আছে। তো তার আগে আমি জাস্ট একটু বেসিক ধারণা দেওয়ার জন্য পরবর্তীতে আমি চিন্তা করেছি যে কি বলে যে কম্পিউটারের ইন্টারনাল পার্টগুলো আসলে এক্স্যাক্টলি কিভাবে কাজ করে এটার জন্য আলাদা একটা সিরিজ আনবো। বাট আপাতত আমরা এই টিউটোরিয়াল বোঝানোর জন্য আমাদের একটু বেসিক থাকতেই হবে। সেটা হলো যে আমরা কম্পিউটারের যে মেমোরিটা, এই মেমোরিটা বেসিক্যালি তিনটা অংশে বিভক্ত। তো তিনটা অংশে ভাগ করতে পারি, আমি একটু করিয়ে দিই। কম্পিউটারের যে মেমোরি এভাবে একটার উপর একটা করে থাকে না, আমরা বোঝানোর জন্য বলতেছি যে কম্পিউটারের মেমোরিকে আমরা বেসিক্যালি তিন অংশে ভাগ করতে পারি। ধরেন যে একটা অংশকে বলবো হিপ বলি, একটাকে বলি আমরা স্ট্যাক, আর আরেকটাকে মনে করেন আমরা বলি হচ্ছে কোড মেমোরি। তো ব্যাপারটা এরকম না, কোডের পরে আসলে হিপ থাকে তারপর স্ট্যাক থাকে, বাট বেসিক্যালি হিপ মেমোরিটা আমাদের সচরাচর প্রোগ্রামে ইউজ করি না, আনলেস যদি না এটা আমরা পয়েন্টার বা ডাইনামিক কোনো মেমোরি অ্যালোকেশন করি। তো পয়েন্টার দিয়ে কিভাবে, ওই যে আমরা C++ যে স্টার চিহ্ন দিয়ে যেটা দিই সেটাকে দিয়ে আমরা পয়েন্টার বোঝাই। তো ওই পয়েন্টার দিয়ে কিভাবে এই মেমোরি অ্যালোকেশন করতে হয় এটা আমরা যখন লিঙ্ক লিস্ট, ট্রি এরকম যে ডাটা স্ট্রাকচারগুলো দেখবো তখন দেখবো, বাট আপাতত রিকারশনের জন্য আমাদের হিপ মেমোরি ইউজ হয় না। তো সচরাচর কি হয়, এই যে আমরা এখানে একটা কোডটা লিখছি, এই কোডটাকে যদি আমি বলি যে একটা প্রোগ্রাম কোড, তো আমি একটু করে দিই, এটাকে একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, তো এই যে এটুকু যদি বলি প্রোগ্রাম কোড, যে কোনো প্রোগ্রাম আমরা যখন লিখি এই প্রোগ্রামটা আমাদের একটা ছোট কোড মেমোরিতে এইভাবে এক্সিকিউট হয়ে যায়, ওই এখানে জমা হয়। মেইন প্রোগ্রামটা আমার এখানে প্রথমে কোড মেমোরিতে জমা হবে, পরে এই কোড মেমোরি যদি মনে করে যে তার আরো মেমোরি ইউজ করতে হবে তাহলে পরবর্তীতে সে সেই স্ট্যাকের মেমোরিটা ইউজ করে সে বাকি কাজগুলো করবে। আর যদি আমি কোনো কারণে পয়েন্টার বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করি তখন শুধুমাত্র হিপ মেমোরি ইউজ হবে। এই যে মেইন মেমোরি, এখন মেইন মেমোরিতে আমার এই প্রোগ্রামটা আছে, তো এই প্রোগ্রামটা পুরোটা এখানে জমা থাকবে। তো প্রথমে এসে কি দেখবে, প্রোগ্রাম যখন পড়ে আসে দেখবে যে হ্যাঁ প্রোগ্রামের এই যে এই অংশটুকু তো আমার মেইন, আসে দেখবে ইন্টিজার এক্স, তো এই এক্স কে তো আমার জমা রাখতে হবে। এখানে এসে এক্স এর মানটাকে স্টোর করবে কিতে, এই স্ট্যাকের ভিতরে। তাহলে সে এই এক্স ইকুয়াল টু 3 এখানে স্টোর করলো, মনে করেন এখানে জমা রাখবে। তো আমি এখানে ইচ্ছা করে একটু দাগ দিয়ে দিচ্ছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আর স্ট্যাক মানে কি, আমরা এমনিতে জানি স্তূপ হলে কি হয়, একটার পর একটা যদি জমা রাখি স্তূপ এইভাবে, তাহলে আমরা কি করবো, প্রথমে সবচেয়ে উপরেরটাকে নিয়ে কাজ করি, তারপর এটা, সেটাকে জন্য আমরা স্ট্যাক বলি, যেমন হেই স্ট্যাক বা খড়ের গোদা বলি। তো ব্যাপারটা এরকম, স্ট্যাক মানে স্তূপ, আর স্তূপের সবচেয়ে উপরের অংশটা নিয়ে আমরা কাজ করি, জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য। তো এই স্ট্যাকে আমার আসে মেমোরি পাবে x3, তারপর সে পাবে কি ফাংশনকে কল করছে এই 3 ভ্যালুর জন্য। তাহলে এইটা এখানে যে চেক করবে যে হ্যাঁ ফাংশন 3, সে ভিতরে আসবে, এসে তার দেখবে কি দুইটা কাজ, একটা হলো তো এই ফাংশনটাকে আবারও কল করা আর সেটাকে প্রিন্ট করা। তো সে এখানে আসে কি পাইছে দেখেন, একটা কিন্তু ইন্টিজার পাইছে, ইন্টিজার n। এখানে n এর মান বর্তমান কত, এই x এর যে মানটা গেছে 3, তাহলে এই n টাকেও আমার স্টোর করতে হবে ইন্টিজার n। তো সে এখানে এসে প্রথমে n = 3 স্টোর করে ফেলবে, n = 3 এই জায়গাটাতে স্টোর করে ফেলবে। তো আমি একটু এটা যেহেতু আমাদের কাজে লাগবে না, আমি হিপ মেমোরিটাকে একটু উপরে উঠাই দিলাম।
তো এখানে n এর মান 3 আমার স্টোর হয়ে যাবে এই যে প্রথম লাইনের জন্য বা দ্বিতীয় লাইনে কি আসতে পারবে না, কারণ কি যখন এখানে আসবে 3 কি 0 থেকে বড়, হ্যাঁ এসে দেখবে যে কি এই ফাংশনটাকে আবারও কল করতে হয়েছে 3 এর একটা ছোট মানের জন্য। তো ওইটার জন্য আমার কি করতে হবে, আরেকটা ছোট মান নিতে হবে। তাহলে n যদি 3 এক বিয়োগ যায় তাহলে 2, তাহলে এই ফাংশন এই লাইনে এসে এই ফাংশনটা আবারও কল হবে এখানে। তবে এখানে আসে যখন 2 পাবে, তো ইন্টিজার n এর মান কত 2, তাহলে সেখানে এসে n এর মান 2 এখানে স্টোর করে রাখবে। আমি এই দাগগুলো এমনিতেই দিচ্ছি বোঝানোর জন্য যে কোনটার উপরে কোনটা। পরবর্তীতে আসবে 2 কি 0 থেকে বড়, হ্যাঁ বড়, আবারও প্রথম লাইন এক্সিকিউট হবে n-1, মানে n এর মান এখানে আমার n এর মান কি হবে, n এর মান 1 আমার এখানে জমা থাকবে। আমার n এর মানটা 1 এখানে এক্সিকিউট হলো। এরপরে কি 1 কি 0 থেকে বড়, হ্যাঁ 0 থেকে বড়, তাহলে আবার ওই প্রথম লাইনটা এক্সিকিউট হবে যে n এর মান এবার কি হয়ে যাবে, n এর মান 0 এখানে জমা থাকবে। ওকে, জমা থাকলো। এবার 0 কি 0 থেকে বড় না, 0 কিন্তু 0 থেকে বড় না, তাহলে কি সে এই ফাংশনটার ভিতরে আর ঢুকতে পারবে না যখন n এর মান 0, কারণ আমি সবচেয়ে উপরের মানটা পাচ্ছি 0। তাহলে সে কি করবে, বের হয়ে যাবে। বের হয়ে যাওয়া মানে কি এই রেকর্ডটার কাজ শেষ। এই জিনিসগুলোকে আমি এমনি বলতেছি অ্যাক্টিভেশন রেকর্ড, মানে প্রতিটা রেকর্ড এখানে আমি জমা রাখছি যতক্ষণ পর্যন্ত আমার লাগতেছে কাজে। এখন পর্যন্ত আমি কিন্তু কোনো কিছু প্রিন্ট করি নাই। আমি যদি আউটপুটও দেখার চেষ্টা করি, আমার কিন্তু এখন পর্যন্ত আউটপুটে কিছু নেই, কারণ আমি এই প্রথম লাইনেই বারবার এই ফাংশনটাকে কল করতেছি। তো এখন আমার n এর মান 0, এই ফাংশনটা এই ভিতরে ঢুকতে পারবে না, এই অংশটুকু বাইরে এসে দেখবে আর তার কোনো কাজ করার কিছু নাই। তাহলে সে কি করবে, এই রেকর্ডটাকে অ্যাক্টিভেশন রেকর্ডটাকে ডিলিট করে দিবে। দিলে উপরে আর কিছু নাই, এটা ডিলিট হয়ে গেছে। তাহলে এখন আমার n এর মান কত আছে, 1। তো এই n = 1 এর জন্য আমি কি করব, হ্যাঁ এখন আমার এই প্রথম ধাপটা কিন্তু হয়ে গেছে n = 1 এর জন্য, যে ফাংশনটাকে তার ছোট কল দ্বারা, বা দ্বিতীয় প্রিন্ট করতে বলছে n। এখন আমার n এর মান কত, এখন আমার n এর মান 1, এই জন্য আমার প্রিন্ট হয়ে যাবে এখানে 1। এখন n এর মান যখন 1 প্রিন্ট হয়ে গেল, তার কিন্তু দুইটা স্টেপই শেষ, ফাংশনকে কল করা এবং ওই হচ্ছে ছোট ভ্যালুর জন্য প্রিন্ট করা। তাহলে এটাও ডিলিট হয়ে যাবে। তাহলে এটা এই অ্যাক্টিভেশন যখন ডিলিট হয়ে গেল, টপ মোস্ট অ্যাক্টিভেশন রেকর্ড কোনটা, টপ মোস্ট হিসেবে n = 2। তো 2 এর জন্য আবারও সে দেখবে যে 2 এর মান কি 0 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে এখানে সে প্রথম কাজটা করে ফেলেছে। দ্বিতীয় কাজটা হলো মানটাকে প্রিন্ট করা, তারপর সে প্রিন্ট করবে 2। তারপরে সে এই রেকর্ডটাও ডিলিট করে ফেলবে। এই রেকর্ডটাও যখন ডিলিট হয়ে গেল, তখন আমার n এর মান কত থাকলো, 3। তাহলে এসে তার জন্য প্রথম ধাপ হয়ে গেছে, তারপর n এর মান হবে 3 এবং এই রেকর্ডটাও ডিলিট হয়ে যাবে। যখন এই তিনটা রেকর্ডই ডিলিট হয়ে গেল, তখন তার এখানে ফিরে আসবে 3, মানে এই ফাংশনটা এই জায়গাটাতে ফিরে আসবে। এসে সে দেখলো যে হ্যাঁ এই ফাংশনটা কলিং যতবার করা হয়ে গেছে, তা এই ফাংশনের নিচে কিছু নাই, তাহলে সে আবার বের হয়ে যাবে, তখন এটাকেও সে ডিলিট করে দিবে। তো এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটে কম্পিউটার মেমোরিতে। স্ট্যাকের ভিতরে আমি একটা করে একটার উপরে সে জমা রাখে, এবং পরবর্তীতে যখন প্রয়োজন হয় তখন সে হইলো সেটা কি বলবো, যে টপ মোস্ট অংশটা নিয়ে কাজ করে এবং ওইটাকে ডিলিট করে তারপর নিচের অ্যাক্টিভেশন রেকর্ডগুলো নিয়ে কাজ করতে থাকে। তো ওভারঅল আসলে এই প্রসেসেই পুরো কাজটা হয় রিকারশনের ক্ষেত্রে, এবং এই কারণে রিকারশন আসলে দেখেন এখন আমরা কিন্তু পরে আউটপুটটা দিছি, এইজন্য আমাদের রেজাল্ট আসছে 1 2 3। আমরা যদি প্রিন্ট আগে করতাম তাহলে 3 2 1 আসতো। কেন? কারণ প্রিন্ট করার সময় কিন্তু আমি কোনো কিছু স্টোর করে রাখতেছি না। তো তখন আমি n এর মান প্রথমে 3 পাইতাম, 3 কে প্রিন্ট করে দিতাম, তারপর 2 পাইতাম, 2 কে প্রিন্ট করতাম, 1 পাইতাম, 1 কে প্রিন্ট করতাম। তো এই জিনিসটাই বোঝা জরুরি যে কিভাবে আমাদের প্রথমে যে কোনো কোড, যে কোনো ফাংশন, যে কোনো কোড আমার প্রথমে এই যে কোড মেমোরিতে জমা হয়, যেটাকে আমি মেইন নামে লিখছি। পরে এখান থেকে যদি তার নতুন করে কোনো কিছু জমা রাখা লাগে, যেমন এখানে আমরা ইন্টিজার জমা রাখছি, বা ফ্লোট বা ডাবল বা স্ট্রিং অ্যারে, যে কোনো কিছু যদি জমা রাখা রাখে, সেটা সে বেসিক্যালি স্ট্যাক মেমোরিতে জমা রাখে। বাট যদি প্রয়োজন হয় হিপ মেমোরিতেও জমা রাখতে পারে, যদি আমরা পয়েন্টার বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করি, যেটা আসলে আমাদের এই সিরিজের আলোচ্য বিষয় না, বাট আমাদের লাগবেও না। তো এই হলো ঘটনা। তো ওইটাকে এখন জাস্ট আমরা একটু কোডে দেখি। তো আগের বার আমি এক স্টাইলে কোড করছিলাম, তো আমি যেটা বলছি যে কোডের স্টাইল ইম্পর্টেন্ট না, করাটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা এটাকে আবার একটু চেঞ্জ করে তাহলে অন্যভাবে লিখি যে এর মান যতক্ষণ থেকে 0 থেকে বড় হবে ততক্ষণ একটা কাজ করব। কি কাজ করব? এই ফাংশনটাকে বারবার কল করা। একটু সুন্দর করে নিলাম। তো এটা করলেও কিন্তু আমাদের একই কথা বুঝে, হ্যাঁ আমরা কি করছি, ওই ফাংশনটাকে বারবার কল করছি যতক্ষণ n এর মান কি থেকে 0 থেকে বড় হবে। তো আমি এখানে একটা ইন্টিজার নিয়ে নিই, ইন্টিজার x নিয়ে নিই। তো এটা যদি করি, এখন যদি আমি ওই যে ট্রাই করি আউটপুট দেওয়ার, তো এই যে আমরা দেখবো আমাদের রেজাল্ট 1 2 3 চলে আসছে। কেন আসছে এটা আমরা এখানে ব্যাপারটা দেখছি, এবং 3। তো সবসময় তাহলে এই দুইটা জিনিস যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আমাদের রিকারশন খুবই সহজ। যে আমাদের রিকারশনের ক্ষেত্রে রিকারশনের ট্রিটা আঁকতে শিখতে হবে, যে কিভাবে রিকারশন হচ্ছে। প্রতিটা প্রবলেমে আমরা চেষ্টা করব ট্রি আঁকার। আর দ্বিতীয়ত হচ্ছে কম্পিউটারের ভিতরে ইন্টারনালি রিকারশন কিভাবে ইউজ হয় সেই ব্যাপারটা আমরা দেখলাম, যে সেটা হলো স্ট্যাক মেমোরি ইউজ করে এবং প্রতিবার তার অ্যাক্টিভেশন রেকর্ডগুলোকে জমা রাখে, এবং টপ মোস্ট যেটা সবচেয়ে উপরে থাকে সেই রেকর্ডটাকে নিয়ে সে কাজ করে। তো দ্যাটস ইট। আমরা যদি এই দুইটা বুঝি, তাহলে আমরা রিকারশনের বেসিক অংশটুকু ভালো মতো বুঝে ফেলেছি। এখন আমরা রিকারশনের বিভিন্ন প্রবলেমকে অ্যাপ্রোচ করা শুরু করব। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।